ধন্যবাদ মাননীয় সভাপতি, আমাকে আবার বক্তব্য প্রদানের সুযোগ দেওয়ার জন্য। মাননীয় সভাপতি, আজকে বিপক্ষ দল থেকে যে কয়টা যুক্তি আসে, প্রথমত তারা তা বোঝানোর চেষ্টা করে যে ইচ্ছা শক্তি থাকলেই সব সম্ভব এবং সৃজনশীল হওয়া যায়। সেই জায়গায় আমরা তাদেরকে বাস্তবতা এবং তথ্য উপাত্ত সহ দেখাই যে আপনার যদি ইচ্ছা শক্তি থাকেও, আপনার যদি জীবিকার তাগিদ পূরণের পিছনে যে আপনার যে পরিমাণে সময় যায়, আপনার ইচ্ছা থাকার পরে সেটা সম্ভব হয় না। তার হাতে গোনা কয়েকটা উদাহরণকে যদি এখন বাস্তবতা হিসেবে মেনে নেওয়ার কথা বলে, সেখানে আমাদের প্রধান সমস্যাটা। আমরা আপনাকে এমন একটা জিনিস দেখানোর চেষ্টা করছি যেখানে আপনার জীবিকার তাগিদ পূরণের জন্য আপনাকে 24 ঘন্টা আপনাকে সেখানে মেতে থাকতে হচ্ছে না। আপনার জীবিকার তাগিদ পূরণের জন্য আপনাকে কালকে আমি কি করব, কালকে আমার কিভাবে দিন যাবে, এই ভাবনা যখন আপনার মাথায় থাকবে, তখন আপনার মাথা থেকে কখনো সৃষ্টিশীল কিছু আসতে পারে না। সেখানে আপনার কর্মক্ষেত্রে আপনার যেই কাজটা দায়িত্ব হিসেবে থাকছে, আপনাকে সেটাই করতে হচ্ছে, এবং তার ফলে আপনি সেখানে নিজের সৃজনশীলতা দেখানোর সুযোগটাই পাচ্ছেন না যখন এই জীবিকার তাগিদটা আপনার উপরে থাকছে। এবং জীবিকার এই তাগিদের ফলে যখন আপনি নতুন কিছু করার জন্য ঝুঁকি নিতে চেষ্টা করবেন, সেই জায়গায় আপনার যখন চাকরি যাওয়ার মধ্যে ভয়ের মতো একটা জায়গা থাকে যে আচ্ছা আমি যদি একটা ভুল কিছু করে ফেলি, এর ফলে আমার চাকরি যাওয়ার একটা সম্ভাবনা থাকছে, তখন তারা পিছপা হচ্ছে। অর্থাৎ আমরা কি বোঝাচ্ছি, যখন এই জীবিকার তাগিদের ফলে আমরা যখন ভয়ভীতির মধ্যে যাচ্ছি, তখনও কিন্তু আমরা অনেক ক্ষেত্রে আমাদের সৃষ্টিশীল আইডিয়াগুলো সামনে নিয়ে আসতে পারছি না। তারপরে আসি, তারা আমাদেরকে কাজী নজরুল ইসলামের উদাহরণটা দিয়ে যায় যে সে তো অনেক গরিব ছিল, তার তো জীবিকার তাগিদের ফলেই তার সৃষ্টিশীল কর্মগুলো এসেছে। আমাদের কথা সেখানে, যদি তার এই জীবিকার তাগিদটা যদি ফুলফিল থাকতো, অর্থাৎ সেই সমাজে সে যদি অর্থনৈতিকভাবে না হইতো, অর্থনৈতিক যদি তার স্টেবল থাকতো, তার কাছ থেকে আমরা কত রকমের সাহিত্য পেতাম। আমাদের মূল জায়গাটা ওই জায়গাতেই। তারা যখন আজকে আমাদের প্রতিপক্ষ বলে যখন তার জীবিকার তাগিদের ফলে আমরা হচ্ছে কাজী নজরুল ইসলাম বা আমরা হচ্ছে তাদের কাছে সৃষ্টিগুলো পেয়েছি, আমরা বলছি হ্যাঁ আমরা মানি আমরা পেয়েছি, কিন্তু তার জীবনটা যদি আরো সুখময় হতো, রবীন্দ্রনাথের মতো হতো, তার কাছ থেকে কি আমরা আরো বেশি সৃষ্টিশীল পেতাম না? অর্থাৎ এখানে কি দাঁড়াচ্ছে, তার জীবিকার তাগিদ তার জন্য কষ্টকর ছিল বিধায় সে তার ম্যাক্সিমাম পর্যন্ত সৃষ্টিশীল কাজ করতে পারেনি। অর্থাৎ এখানে কি দাঁড়াচ্ছে, এখানে এই জীবিকার তাগিদের ফলে তাকে একটা বাধা দিচ্ছে। এবং আমরা আপনাকে বারবার বলে দিয়ে যাচ্ছি যে কিছু উদাহরণ তারা যে দেখিয়ে দিয়ে যাচ্ছে, এই উদাহরণের মাধ্যমে ডিফাইন করা যায় না। আসলে একটু আপনার চারপাশের ভেবে দেখেন তো, আপনারা যখন একটা কিছু নিয়ে কাজ করছেন, যখন আপনারা কোনো কিছু একটা সৃষ্টিশীল কিছু করার উদ্যোগ নিচ্ছেন, তখন আপনার পিছুটান হিসেবে সবার আগে কি আসে? আপনার ইচ্ছা, নাকি আপনার অর্থনৈতিক অবস্থা, আপনার জীবিকার, আপনার পরিবারের কথা, যে আমি যখন এই কাজটা করতে যাব, এখানে আপনার ইচ্ছা থাকার ফলে আপনি সবসময় করতে পারেন না অনেক কিছু, শুধুমাত্র আপনার জীবিকার তাগিদে। আপনাকে আজকে একটা জায়গায় যেতে হবে, আপনার সেই জায়গায় আপনি একটা কিছু বলতে পারবেন, কিন্তু আপনার জীবিকা সেই তাগিদে আপনাকে অফিস বাদে আপনি সেই জায়গায় যেতে পারছেন না। এরকম ক্ষেত্রগুলোতে আপনারা ধরেও নিচ্ছেন যে অফিসে যাচ্ছেন, অনেকে তো সেই অফিসে যাওয়ার সুযোগটাও নেই, তাদের কাছে তো অফিসে যাওয়ার জন্যই 24 ঘন্টা সময় দিতে হচ্ছে, তাদেরকে বইয়ের টেবিলে বসে পড়তে হচ্ছে, তাদের কাছ থেকে সৃষ্টিশীল কোনো কিছু আসার সম্ভাবনা কমে যাচ্ছে। এই জীবিকার তাগিদটার পিছু পাশাপাশি যদি তার ইচ্ছা শক্তি আমরা ধরে নিচ্ছি হ্যাঁ ইচ্ছা শক্তির অভাবও হয়তো একটা অন্তরায়, কিন্তু আজকে বিতর্কটা জায়গাটা হচ্ছে যে প্রধান অন্তরায় কোনটা? প্রধান অন্তরায় হচ্ছে যে আমাদের এই জীবিকার তাগিদ, আমার ইচ্ছা শক্তি থাকার ফলে আমার যে এই জায়গাতে আমরা আগিয়ে যাচ্ছি। অর্থাৎ সেখানে কি হয়, আমরা যখন কোনো কিছু একটা করার চেষ্টা করি, তখন আমাদের প্রথম বাধা হিসেবে আসে যাচ্ছে না আমার জীবিকাটা, আমাকে এই জিনিসটা মেনটেন করতে হবে, আমি আমার সৃষ্টিশীলতাকে প্রকাশ করার জন্য আমার সময় দিতে হবে। এই সুযোগটা আমাদের কাছে থাকছে না আমাদের জীবিকার তাগিদের জন্য।